সকালের রান্নাটা তুলি করল। বাড়ির কোয়েল সহ ওরা 4 জন। ওয়ার্কশপে আজ 6 জন খাটছে। আজ আর বড় ঘরে আছে 7-8 জন। সকাল 11টায় রিমি রুম থেকে বের হলো। হামজা সোফাতে বসে বই পড়ছে। ভীষণ মনোযোগ দিয়ে বইয়ের পাতায় তার জর্জ অরওয়েলের লেখা 1984 বইটি তার হাতে। ইংরেজি লেখকের লেখা এই বইটি চমৎকার এক রাজনৈতিক ও সরকার ব্যবস্থার আখ্যান। আগের দিন হলো রিমি রাগ করত। ওকে ঘুম পাড়িয়ে টেবিল ল্যাম্প জ্বালিয়ে এসব ভারী ভারী বই পড়ার অভ্যাস আছে এই লোকের। চোখে সাদা চশমা। 34 বছর বয়সী সাম্য পুরুষটির দিকে কতক্ষণ চেয়ে রইল রিমি। পরনে সবসময়কার মতন ফতোয়া, কালো কুচকুচে চাপদাড়ি, গোফের ভিড়ে পুরু ঠোঁট। কোয়েল এসে হামজার কোলে চেপে পড়ে বইটা কেড়ে নিল। তখন রিমির মনোযোগ সরে। হামজা রেগে গিয়ে আবার সামলায়। সে রাগে না। কোয়েলকে পাজা কোলা করে তুলে নাকে নাক ঘষে বলে, তো আম্মাজান, আপনার খাওয়া হয়েছে? জয় কোথায় কোথায় বলো, তাড়াতাড়ি বলো। বেড়াতে গেছি। তুমি যাবে বেড়াতে আম্মা? অভিমানে মুখ ফুললো কোয়েল। ওর বউটাকে ঠিক সাথে করে নিয়ে গেল। আমায় নিল না, আসুক এবার। হামজা হেসে ফেলল। অভিমানে মুখ ছোট করে মামার গলা ধরে জড়িয়ে ধরে বসে থাকে কোয়েল। একটু পর ফুঁপিয়ে ওঠে, মামা। হামজা চমকে ওঠে। নরম আধ ভাঙা কণ্ঠের মামা ডাকটা কেমন যেন শোনালো কানে হামজার। বাবা, ঠিক যেন এমন। ঘন চোখের পাপড়ি ভিজে উঠছে কোয়েলের। এত সুন্দর হয়েছে তুলির মেয়েটা। তুলির চেয়েও সুন্দরী। ত্বকের উপর রক্তের বর্ণ ছুটে আসছে। গোলাপি চামড়ার রং বাচ্চাটার। সেই ছোট্ট চোখের ছলছলে দৃষ্টি হামজার অস্থির করলো। জড়িয়ে ধরল অজান্তে। কি হয়েছে আম্মাজান, কাঁদছেন কেন? পানি গড়িয়ে পড়ল কোয়েলের চোখ থেকে। পাপা তো আসে না, তরুটাও নেই। কার সাথে খেলবে বলো তো? পাপা বলেছিল চকলেট আর টয় আনবে, এলোই না। আমি তাল ওপাল লাক কলে দিই। শোনো মামা, তরু কই, কোথায় পাঠিয়েছ? আমার খেলার লোকে তো কেউ নেই। বই রেখে কোয়েলকে কোলে তুলে নিল। আপনি কি মামার সাথে বেড়াতে যেতে চান আম্মাজান? মামা যদি আপনাকে নিয়ে যেতে চায়? কথাটা একটু সময় নিয়ে বুঝে হাসল কোয়েল। ভেজা ঠোঁট ঠোঁটে আসি। হামজা আলতো হেসে শক্ত করে জড়িয়ে ধরল কোয়েলকে। সে বাচ্চাদের আদর দিতে পারে না, কিন্তু কিভাবে দিবে তাই বুঝে পায় না। রিমি বিছানা গোছাচ্ছিল। সারা রাত কেঁদেছে। শেষবার যখন হামজা বেরিয়ে গেল ঘর থেকে, তারপর একাধারে কেঁদেছে। হামজা দেখলো ভারী মুখখানা রিমির, কিছু বলল না। চুপচাপ মানিব্যাগটা ট্রাউজার পকেটে পুরে কোয়েলকে নিয়ে বের হলো। রাস্তায় এত মানুষের অভিবাদন, সালাম, সম্মান সবটা মুখের রোবটিক হাসি দিয়ে সামনে নিল। ভেতরে নাম না জানা এক অস্থিরতা, অসহ্য লাগছে বিষয়টা। অপরিচিত যন্ত্রণা এক। ভোর রাতে সে রুম থেকে বেরিয়ে 2 জগ পানি ভরে নিয়ে সোজা বড় ঘরের দিকে উপস্থিত হলো। মেঝের উপর ক্লান্ত দেহগুলো ছড়িয়ে ছিটিয়ে আসছে। ক্লান্ত, অভুক্ত, ক্ষতেতে ভরা দেহগুলো ঘুমিয়ে আছে ওভাবে। জেগে আছে 3 জন। কিসের যেন এক আলোচনা চলছিল। হামজার উপস্থিতিতে চুপ হলো সকলে। জগ দুটো রেখে হামজা বসলো মোড়া টেনে নিয়ে। মুরসেলিনকে বলল, পানি খাবে? মুরসেলিন জবাব দিল না, চুপচাপ চেয়ে রইল। হামজা ক্লান্ত স্বরে বলল, জেদ কমেছে? মুরসেলিন হাসে, জেদ? আগুন হামজা ভাই, খড়ের গাদায় লাগা আগুন শুধু ধিক ধিক করে বাড়ে। 7টা বছর ধরে জমে ছাইগুলো নেহাত কমাতো না। কি বলেন? ভাই হারিয়েছি, বোন হারিয়েছি। কথা কেড়ে নিল হামজা। ওরকম ছাই সবার ভেতরে চাপা থাকে। টুকটাক চাপা থাকা ছাই ভেতরে জমা তো ভালো। প্রতিটি গোয়েন্দা সংস্থা, লোকাল থানা, আইনি কার্যকলাপ সবখানে, এমনকি রাস্তায় লোক নিযুক্ত করা আছে। পুলিশ কোনোভাবে পলাশের এই বাড়ির দিকে ভিড়লে খবর চলে আসবে। সেদিন রাতে হামজা এসবই সুন্দর একটা তথ্য জানিয়ে রেখেছে কল করে। বলেছে, পলাশ অজগর দ্য মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল আইনের হাত থেকে বেঁচে দিতে সীমান্তে অবস্থান করছে। সুযোগ বুঝে ওপারে পাড়ি দিবে। আপনারা সীমান্ত এলাকাগুলোকে কড়া নজরদারিতে রাখুন।
আইনি কর্মকর্তাদের সাধারণ, তাদের 3জন কর্মকর্তা খুন করছে পলাশ অজগরের লোক। এরপর তাদেরকে ঘোল খাইয়ে পালিয়েছে। এখন দেশ ছাড়ার মতলব, আর তাতে ক্ষুব্ধ হয়ে ঝেঁপে পড়ছে তারা পলাশের পিছনে। কোনোভাবে সীমান্ত পার হতে দেওয়া যাবে না। হামজা পলাশকে ইচ্ছে মতো খাতির করার সময় পেলে এত। সারাদিন রান্নাবান্না করে সকলকে খাইয়ে কাহিল অবস্থা জয়ের। সাদা লুঙ্গির উপর কোমরে লাল গামছা বাঁধা। সাদা লুঙ্গি নোংরায় জর্জরিত, খাঁটি বাবুর্চি লাগছিল। একটু পর পর গামছায় ঘাম মুছছে। সকলের খাওয়া শেষ হলো, সে তখনও অভুক্ত। প্রতিটি আয়োজন তার সঙ্গে এটাই হয়। এমনই হয়, সকলকে পেট পুরে খাইয়ে তার জন্য অবশিষ্ট কিছুই বাঁচে না। এটা তার রীতি। নিজের পেট ভেসে যাক, মেহমানদের কমতি রাখা যাবে না। দুজন গোসল টোসল খাওয়া কোনোটাই হয়নি। রূপকথা সন্ধ্যার পর জয় আর পরাগকে খাইয়ে দিতে বসলো। খাওয়া হলো না শুধু পলাশের, সবে পরাগ 2 লোকমা ও জয় 1 লোকমা খাবার গালে পড়ছে, তখনই গুলির শব্দ। অর্থাৎ দারোয়ান বশিরের শেষ। ভাতটুকু না চিবিয়ে বরং থু করে ফেলে দিল জয়। সময় নেই খাওয়ার। দৌড়ে ভেতরে গিয়ে পিস্তল ও কুড়াল বের করে বাহিরের আঙ্গিনার দিকে চলে গেল। ছেলেরা তখনও সিগারেট ফোঁকাতে কোথায় গেছে। পরাগ দৌড়ালো জয়ের পিছনে। 6জন মুখোশধারী আততায়ী, পলাশের শুভাকাঙ্ক্ষী এক ঝলক। 6জন 6 দিকে ছড়িয়েছে। জয়ের সঙ্গে প্রথম দেখায় কুড়ালে আঘাত করতে কাঁধে থেকে নেমে গেল। চিৎকারটা মিলিয়ে গেল। এত নির্জন একটা জায়গায় বিশাল এরিয়াটাই গোটাটাই পলাশের দখল। ভুলেও কেউ পা দেয় না দূর দূরান্ত অবধি। গাং লাশের স্তূপ, তা জানে লোক। পরাগ পেছনের দিকে গেল। নৌকা বয়ে গাঙের কিনারায় ঘেঁষে উঠে এসেছে তার সামনে। বাকি 3জন যখন বাড়ির ভিতরে ঢুকে পড়ল, জয় দ্রুত ভেতরে ঢুকলো। ওদের টার্গেট পলাশকে মুক্ত করা। এটা বুঝতে জয়ের যতটুকু দেরি লাগলো, ততক্ষণে অন্তুর গলায় ড্যাগার ধরেছে ওরা। অন্তুকে জিজ্ঞাসা করলো পলাশকে। অন্তুর মনে হচ্ছে এই যেন সিনেমা। বললো, আমি জানি না, আমি এসেছি গতকাল রাতে। আপনারা কি পলাশকে মারতে এসেছেন? একজন অন্তুর গলা টিপে ধরে খেকিয়ে বলল, বেশি কথা কোষ, নাটক করবি না, বল পলাশ ভাই কোথায়? অন্তু দেখলো ওরা প্রচণ্ড উত্তেজিত। যখন তখন ছুরি চালাবে সন্দেহ নেই। উপরতলায় আছে, উপরতলায় 3 নম্বর রুমে দরজা খোলা আছে, একটু আগে দেখে এসেছি আমি। অন্তু আদতে জানে না উপরতলা 3 নম্বর রুম বলতে কিছু আছে কিনা। সে উপরতলা উঠিয়ে নিয়ে আসার পর থেকে পলাশ মূলত বেসমেন্টে আটকে। 2জন উঠেছে উপরতলায়, একজন অন্তুকে আটকে রাখলো। রূপকথা আছে উপরতলায়। অন্তু আর চোখে তাকায় একবার। ডাগারের চোখা মাথাটা অন্তুর গলা চামড়া ছিঁড়ে ফেলছে ইতিমধ্যে। তীব্র জ্বালনি হচ্ছে। অন্তুর মাথা আর কাজ করছিল না। যেহেতু ওরা বাড়ি অবধি চলে এসেছে, অন্তুকে মেরে ফেললেও ওরা ঠিক পলাশকে ছাড়াতে পারবে। তখনই জয় ঢুকলো। জয়কে দেখে লোকটা খাপাত করে অন্তুর চুলের মুঠ ধরল। ডাগার আরও একটু শক্ত করে চাপলো, কণ্ঠ নাড়ি পড়ল। জয়কে বলল, আর 1 পা এগোবি তো। মেরে ফেলবি। আত্মসমর্পণ ভঙ্গিতে 2 হাত উঁচু করে ধরল। বন্দুক থাকলে শ্যুট করে দে ভাই, টপকে দে শালিকে। শালি চরম বেইমান, আমার খায়, আমার পরে আমার পেছনে বাস নিয়ে দৌড়ায়। ও বেঁচে থাকলে লজ ছাড়া লাভ নেই একদম। খুলি টুলি উড়িয়ে দেয় একদম। লোকটা এক মুহূর্তের জন্য থমকালো না, তার যথেষ্ট। জয়ন্তের দিকে কেবল একবার তাকালো 1 মুহূর্তের জন্য, এরপর গুলি চালালো ঠ্যাং বরাবর। লোকটা ব্যথায় ছিটকে ওঠার সময় ছুরির আঘাত লাগলো না। অন্তু জয়ের ট্রিগার লক্ষ্য করে মাথা পিছিয়ে নেয়। জয় এগিয়ে গিয়ে ঝুঁকে পড়ে হাসল। দুনিয়ার গাছের চাইতে বিশ্বাসঘাতকের সংখ্যা বেড়ে গেছে রে মনসুর। এটা কি ঠিক? হামজা ভাই তোরে কত বছর পালছে। পলাশ তোরে কোন তাবিজ করছে বাপ? জয় লোকটার মুখ বাঁধা থাকার পরও কণ্ঠ ছিল। কুড়ালের এক কোপে মাথাটা ঘাট থেকে প্রায় আলাদা হয়ে গেল। এক ঝটকায় রক্ত মুখে ছিটকে এলো জয়ের। বুকের পশমের ফাঁকে রক্তের দানা বাঁধল। পরাগ ভেতরে উঠে আসে। খেপা দুটো নেমে এলো উপরতলা থেকে। অন্তুকে পেলে এবার বলে দিবি এমন মনে হয়। কিন্তু পরাগকে দেখে থমকে গেল। ওরা পরাগকে এখানে আশা করেনি। জয়ের দিকে নজর দিতে মুখ শুকিয়ে এলো। রূপকথা নেমে এলো। পলাশ এখানে নেই। উপর থেকে শুনে এলো না আমার মুখে? ওরা আজ আর মালকিনকে পরোয়া করছে না। রূপকথা হাতের কাছে পেয়ে ওকে জিম্মি বানালো। এটা পলাশের অর্ডার। পলাশের বউ, পলাশের দুশমন।
বউকে ছাড় দিয়ে লাভ নেই। দুজনে রূপকথার অস্ত্রের তালে ধরে পিছিয়ে গেল কয়েক কদম। জয় আঙ্গুল ঢুকিয়ে দাঁত থেকে মাংস টুকরো বের করলো। ওরা সতর্ক দূরত্ব বাড়িয়ে একটা ছুরি মারল জয়ের দিকে। জয় তড়াক করে ছুরিটা নিয়ে পরাগকে ধাক্কা মেরে নিজের খাঁচায়। পরাগ হাতে নাগালো ছুরি। এরপর দুটো মোট তিনটে লাশ পড়ল মেঝেতে। অন্তু ওড়না টেনে নিয়ে দাঁতের রক্ত মুছল জয়। বিশ্রী স্বাদ এই শালাদের রক্তে। ঠিক বলিনি পরাগ? পরাগ বদলে বকে উঠল, তোর রক্তের চেয়ে অন্তত ভালো স্বাদ। জয় ভাব নিয়ে ঠোঁট বাঁকায়। রক্তটা আমার বলে কথা, কিন্তু কথা হইল তুমি টেস্ট কবে করেছো ভাই? ফ্রক ফ্রক শব্দের তো ব্যাং। পরাগ থেকে ফ্রক জয়ের আবিষ্কার এসব। পরাগ হাসলো। তোমার পিছনে যে মারবো আমি, বাট দ্য লেডিস ইন ফ্রন্ট অফ মি। রক্তের স্বাদ ভিজেই উঠেছে পরাগের। অন্তু ওন্না হাতের এক ছোট্ট ক্ষত পেঁচাচ্ছিল জয়। তাতে অন্তুর গায়ের ওন্না সরে আসছে। অন্তু হ্যাচকা এক টানে মারল অন্যায়। পড়তে পড়তে বাঁচে যায়। একটা থাপ্পড় তুলল অন্তুর দিকে, আবার মারল না। খানিক আগে অল্প খাবার খেয়ে বমি করছিল অন্তু, মুখটা শুকনো। অন্তু বেসমেন্টের সামনে এসে বলল, একটা মজার জিনিস দেখাই চলো। তারপর বাড়ি কেন জাহান্নামে যেতে চাইলেও দুইজনে একসাথে পাড়ি দেবো সেই পথ। আফটার অল তুমি আমার ঘরের শালি। দরজা খুলে ভেতরে ঢুকে আলো জ্বালায় জয়। অন্তু সোজা হয়ে দাঁড়ায়। কেউ উবুর হয়ে শুয়ে আছে। মেঝেতে ছোপ ছোপ রক্তের শুকনো দাগ, পায়ে তার শিকল বেরি। জয় এগিয়ে গিয়ে এলে লাথি মেরে দেহটা উল্টে চিৎ করলো। অন্তুর শরীরটা ঝাঁকুনি দিয়ে শিউরে ওঠে। পলাশের ছেঁড়া ফোড়া দেহ। ছেঁচড়ার মতো হাসলো পলাশ, প্যাস প্যাস হাসি। চোখ দুটো জল জল করছে। সরু নাকের পাটার নিচে শুকনো লক্ষ্য। হাত তুলে যখন অন্তুকে ইশারা করলো, অন্তুর গা ঘিন ঘিন করে উঠল। ওর পুরো হাত থেতলে গেছে। আত্মার হাল। এতটা বেহাল অবস্থায় কেউ জীবিত থাকতে পারে? শরীর থকথকে, গাগুলো থেকে কষানি বা পুঁজ ঝরছে। কোথাও কোথাও জমে গেছে। জীবন্ত মানুষ পোকা হলে যেমন গলে গলে যায় পরে কষানি জমে, সেগুলো ক্ষত দেখাচ্ছিল। অন্তু নিজে এর অজান্তে দু কদম পিছিয়ে গেল। আব্বু সেই চেহারাটা মনে পড়লো। ছেঁড়া শার্ট, থেতলে যাওয়া মুখ, কানের কাছে সিগারেট, আগুনের পোড়া, শরীরে রক্ত জমাট বেঁধে কালশিটে পড়া অসংখ্য ক্ষত। অন্তু চোখ বুঝে, কি আশ্চর্য, অন্তুর শরীরটা কাঁপছে, চোখ ভরে আসছে। আব্বু কানে যখন সিগারেটের আগুন চেপে ধরা হয়েছিল, পুড়েছিল জায়গাটা। আব্বু কি চিৎকার করছিল ব্যথায়? চোখ খুলে অন্তু। সেই তো কতদিন আগের কথা। আব্বু নেই। এর মাঝে অন্তুর সাথে কত কি হয়েছে, কত সহনশীলতা এসেছে অন্তুর মাঝে, তবুও কেন সইছে না? তরু ব্লেটে ছিন্ন বিচ্ছিন্ন শরীর, দুপায়ের মাঝ দিয়ে গড়িয়ে ভেজানো পাজা ধরা রক্তের স্রোত, নগ্ন শরীর, মুমতাহিনের খুবলে খাওয়া অর্ধপচা নারীর শরীর। জয় আরাম করে একটা চুরুট ধরে ধোয়া ছাড়লো। মুখে রক্তে লেপটানো। কবির পলাশকে তুলে চেয়ারে বসিয়ে দিল। বেশ শক্তিশালী লাগছিল তখন পলাশকে। হাসছে দুর্বল চিত্রে, এমন বিশ্রী হাসি অদ্ভুত দেখায়। অন্তু তাকায় জয়ের দিকে। জয়ের স্থির চোখে ইশারা করে পলাশের দিকে এগিয়ে যেতে বলে। তাতে কিসের যেন প্রশ্রয়, বহুদিনের পরিকল্পনা বোধহয়। অন্তুর জন্য এক উপহার নাকি? ঠিক যেমন বাচ্চাদের জন্মদিনে অভিভাবক দিয়ে থাকে। জয় সেভাবে ইশারা করলো উপহারের বাক্সের দিকে। অন্তু বিক্ষিপ্ত ভারী শ্বাস ফেলল। নাক শিউরে ওঠে, গলার ভেতরে দলা পাকায়। অন্তু এগিয়ে যাবার সময় জয় এক হাতে সিগারেটে ঠোঁটের ভাঁজে ধরে অন্য হাত দিয়ে অন্তুকে সেই কুড়ালটা এগিয়ে দিয়ে বলল, জানটা আমার জন্য রেখো। অন্তু এগিয়ে গিয়ে পিছিয়ে গেল। শরীর কাঁপছে, তার হাতে বল নেই। তার হাত বুঝি খুন করার মতো অথবা পৈশাচিক যন্ত্রণা দেওয়ার মতো শক্ত হয়নি। অন্তু হতাশ হয়। তার হাতে এখনো নমনীয়তা অবশিষ্ট। ঘৃণায় মুখ ফিরিয়ে পিছিয়ে এসে জয়ের হাতে কুড়োল ফিরে দেয়। জয় হাসে। সে জানতো এটা হবে। নয়তো কেউ কুড়াল হাতে তুলে নিতে দিয়ে শিকারের জান রক্ষার আশা করতে পারে? শেষ এক টান দিয়ে গোটা অর্ধেক চুরিটাই ফেলে দিল। চোখে মুখে লেগে থাকা রক্ত তখন জমাট। কবির একটা বাক্স নিয়ে এলো। তাতে হাতল, বোতল, সেনি, রাইন্স, স্ক্রুড্রাইভার ইত্যাদি সব মজবুত করা। পলাশের দুই হাতে পেরেকের আঘাতে জায়গাগুলো পচে গলে পড়ার মতো থকথকে। হাত দুটো যেন
আগুনের আছে বেশ যত্ন করে ঝলসানো হয়েছে, অবনীয় সোজা। সেই হাত দুটো জয় ইস্পাতের বিমের উপর রাখলো। মানুষের হাড়ের প্রতিটা আঙ্গুলে 3টা করে হাড়ের সন্ধি থাকে। জয়ের লোহা পেটানো হলো, হাতুড়ি দিয়ে লোহা সোজা পেটিয়ে সোজা করার মতো পিটিয়ে পিটিয়ে পলাশের হাতের এক একটা গিরা ছুটলো। কি যে আর্তনাদ চিৎকার! রূপকথা ছুটে এলো, দরজার কাছে দাঁড়ালো। ওকে দেখে পলাশ কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। জয় যখন আরেকটা আঙ্গুলের সন্ধিতে আঘাত হানে, আবার চিৎকার। রূপকথা এবার চলে গেল। একবার পেছন ফিরে তাকালো, আবার চলে গেল। পলাশ তাকিয়ে দেখলো তা দু হাতে 30টি অস্থি সন্ধি, তালুর সাথে আঙ্গুলের সন্ধি, শেষ অবধি কবজি সন্ধি। খুব যত্ন করে সেগুলো ভাঙলো। হাত দুটো লুলাহালো পলাশের, শুধু চামড়ার উপর ঝুলে এলো। কোথা থেকে ফেটে রক্ত বেরিয়ে এলো। জয় হাত ঢেকে গেল সেই নতুন তরল রক্তে। জয়ের মনে হলো এই রক্তটুকু বোধহয় তরুর রক্তের উপর পড়লে তরুর রক্তস্রোত থামতো, ধুয়ে যেত সবটা। পলাশের চিৎকারে কবিরের হাতে কান চাপে। এমন পৈশাচিক যন্ত্রণাগত চিৎকার সহ্য করা যায় না। মনে হচ্ছে নরকের দুধ যেন কোনো পাপীকে তার কর্মফল দিচ্ছে। এত ভয়াবহ কাতর চিৎকার, মানসিক অবস্থা বিগড়ে যায় মানুষের। অন্তু এলোমেলো শ্বাস উঠছিল, পলাশ চিৎকার করছিল, অথচ অন্তু শুনল আমজা সাহেব পলাশকে মারছে। সিগারেটের আগুন চেপে ধরে কান ঝলসাচ্ছে। আমজা সাহেবের আর্তনাদ, কেউ নেই বাঁচানোর। সেই আওয়াজগুলো অন্তু শুনতে পারছিল। একসময় মস্তিষ্কে উন্মাদনা সইতে না পারে জোরে জোরে চেঁচিয়ে উঠল অন্তু, কান চেপে। পাগলের মতো হাত পা ছুড়ে ছটপট করলো। জয় হাতুড়ি ফেলে দৌড়ে উঠে এসে আগলে ধরে অন্তুকে শান্ত করার চেষ্টা করে। অন্তু চোখ মুখ খিচে বুঝে হাউমাউ করে কাঁদছে, আব্বু আব্বু করে ডাকছে, যেমনটা বাচ্চারা ঘুম ভেঙে মাকে ডাকে। জয় অস্থির হয়ে উঠল, সামলানো যাচ্ছিল না অন্তুলে। পলাশ জ্ঞান হারিয়ে যায়। কবিরের মনে হচ্ছিল পলাশের চিৎকার তার ভালোই লাগছিল এতক্ষণ, কিন্তু বুক ফাটা কান্নাটা অন্তুর কাঁদছে। কবি টের পায় তার চোখ ভরে উঠছে। এত করুণ শোনায় কেন মেয়ের কণ্ঠে বাপের নাম ধরে কান্না। জয় নিজের রক্তমাখা হাত দুটো অন্তুর গালে রেখে ছোট্ট বাচ্চাদের মতো বোঝানোর চেষ্টা করল, ভালো করে তাকাও, শোনো আমি আছি, কিচ্ছু হয়নি। আমার বাবা কেউ নেই, আমার কেউ নেই, মরে গেছে আমি। ওসব বালের ঝামেলা না থাকে ভালো, বিন্দাস লাইফ। চুপ করো, তোমার কাছে আমি আছি আপাতত। শোনো আর্মি, ঘরবাড়ি। অন্তু বেসামাল হয়ে ওঠে, পলাশের দিকে ইশারা করো, ও আমার আব্বুকে মেরেছিল। আপনি সেদিন কিচ্ছু, কথা শেষ হয় না। রক্তমাখা ঠোঁট এগিয়ে নিয়ে গিয়ে শক্ত করে একটা চুমু খায় অন্তুর ঠোঁটে। ঠোঁট সারাতে অন্তু আবার ছটপটে ওঠে। আপনি ছিলেন ওখানে, তবু কিচ্ছু করেননি। আমার কেউ নেই, সুযোগ আসলে আমি আপনাকে। জয় এবারও কথা শেষ করতে দেয় না। অন্তুর চোয়াল দুটো দু হাতে চেপে ধরে, ঠোঁট দিয়ে ঠোঁট চেপে ধরে থামায়। এবার আরও গাঢ় ছিল সেটা। জয়ের ঠোঁটের জমাট রক্ত অন্তুর ঠোঁটে লাগে। অন্তু ছটপটানিতে ওড়না পড়ে যাচ্ছিল কাঁধ থেকে। অন্তু কাতরাতে কাতরাতে ডুকরে ওঠে পাগলের মতো। আপনাকে আমি ক্ষমা করব না। সবাই যেভাবে শেষ হচ্ছে আপনিও হবেন, ওদের থেকে আলাদা না আপনি। জয় রক্তমাখা হাতে অন্তুর ওড়না তুলে কাঁধে জড়িয়ে আঁকড়ে ধরল অন্তুর ঠোঁট দিয়ে। জয়ের উন্মাদনায় অন্তু পিছিয়ে যায় কয়েক কদম। উত্তপ্ত নিঃশ্বাস ছাড়খাড় দুজন তখন। অঝোর কাঁদছে অন্তুর চোখ। জয় ছাড়ল না আর তৃতীয়বার। তার চটা স্রোতে রক্ত, মুখের সিংহভাগ রক্ত জর্জরিত। সেই অবস্থায় অন্তুকে তৃতীয়বার এতটা শক্ত করে চেপে ধরে চুমু খালো, অন্তুর দেহটা আড়াল হয়ে গেল জয়ের শরীরের বাঁধনে। চোখ দুটো খিচে বুজে রইল, পানি খাওয়ার মতো। অন্তুর দুঃখটুকু শোষণ করলো জয়। টপ টপ করে পানিগুলো অন্তুর গাল বেয়ে গড়ছিল। জয় তোয়াক্কা না করে সবটাই গিলল। বারবার দুই গালে হাত বুলে যায়। অন্তু থামছে না, কান্নার তোর ভাঙা বাঁধ, উপচে পড়া বিক্ষিপ্ত স্রোত। সেই উন্মাদ স্রোতের বাহ্যিক কঠিন আর অভ্যন্তরের দুর্বোধ এক বাঁধ তখন জয়ামের। কবির মলিন হাসে। তার কাছে দৃশ্যটা সেদিন রোমান্টিক লাগে। মনে হচ্ছিল এ যেন এক মহাবিচ্ছেদের ক্ষণ বুঝি। কি আশ্চর্য, এটাকে কেউ মহাবিচ্ছেদ বলতে পারে বুঝি? সেখানে জয়ামিনের মতো এক জন্মগত ছিন্ন ভিন্ন প্রলয়কর ঢেউ
তার নিজস্ব প্রবাহে ছুটে গিয়ে কোনো বিক্ষিপ্ত নদীকে আলিঙ্গন করছে। তার অতল গহরে একবার ভাসিয়ে নিয়ে গিয়ে নিজের তলহীন তলদেশ দেখিয়ে দিচ্ছে। আমি এক চির শূন্যতর কৃষ্ণগহ্বর, তার গভীরতা অসীম। সেই অসীমতায় তোর দুঃখ কেন? আমি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে তলিয়ে নিতে পারি। অন্তু সেদিন একসময় এলোমেলো হয়েছিল। শক্ত হাতে বাধা দেওয়া হাত দুটো নরম করে গুটিয়ে জয়ামিরের রক্তমাখা শার্টটা আঁকড়ে ধরে হু হু করে কেঁদেছিল, বলেছিল, আমি আপনাকে কোনোদিন ক্ষমা করব না জয়ামির। যেমন ওরা পায়নি শেষ অবধি, আপনিও প্রকৃতির কাছে ক্ষমা পাবেন না। জয় পাথরের মতো দাঁড়িয়ে রইল। কেউ কাউকে জড়িয়ে ধরেনি সেদিন। জড়িয়ে নেবার সম্পর্ক তো ওদের নয়। অন্তুর হিংস্র হাতে জয়ের শার্ট খামচে ধরে বুকের উপর কপাল ঠেকেছে। রক্তমাখা জয়ামির তখন বেসমেন্টের নষ্ট ব্যাটারিহীন ঘড়ির দিকে চেয়েছিল অপারক। পরাগ জয়কে মারতে এলো। দৃশ্যটা দেখে আলতো হাসলো। কবির তার দিকে এগিয়ে হাসলো। এরপর বেরিয়ে গেল বেসমেন্ট থেকে। জয়ের ফোন বাজছিল বিগত 5 মিনিট ধরে। কবির ফোন এগিয়ে দিল। অন্তুর পাশে বসে এক গ্লাস পানি দিয়ে বলল, ভাবি পানি খান, অল্প একটু খান, আপনার শরীর ভালো না। কল রিসিভ করতে হামজার দরাজ গলায় ভেসে উঠল, এই শুয়োরের বাচ্চা, কোথায় মদ গিলে পড়েছিস, হুঁশ থাকে না? জয় গম্ভীর হয়ে বলল, এমন তো হতেই পারে, হানিমুন যাপন করছি, জোয়ান ভাই বউ নিয়ে ঘুরতে এসছি, আক্কেল নেই তোমার? হামজার এই রসিকতা আরো ক্ষুব্ধ হলো। জানোয়ার বাচ্চা, তোর আব্বার দেখ মনে হয় এতক্ষণ পৌঁছে গেছে গাঙ্গের কূলে। শুধু রূপকথা থাকলো সেখানে। সবাই বেরিয়ে পড়ল উল্টো পথ ধরে। পলাশকে পেছনের সিটে শুইয়ে দেওয়া হলো। পরাগ অন্য পথ ধরে। জয়ন্ত, কবির ও পলাশ এক গাড়িতে। গাঙ্গের কূলে রাস্তা কোথাও কোথাও হাঁটু পানি, শ্মশানের পাড় ঘেয়ে পরিত্যক্ত এলাকা। এরপর শুধু ইটের ভাটা, মেল কারখানা। রাতের 10টাকেও মনে হচ্ছে মাঝরাত। জনশূন্য পথঘাট। ধীরে ধীরে ওরা আরো ভয়াবহ এলাকার দিকে পাড়ি দিচ্ছে। কাঠের মিল অনেকগুলো এবার। আলো কম ওদিকে। ঘন জঙ্গল ও বিস্তার মাঠ, শনশনে মাঠ। অভিশপ্ত এক রাত। কবিরকে গাড়ি চালাতে দিয়ে পলাশকে জাগাতে চেষ্টা করলো জয়। গাড়ি এক জায়গায় দাঁড় করিয়ে কোনো আশ্রয় খুঁজতে গেল জয়। এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরলে বড়জোর আধ ঘন্টার মধ্যে পুলিশের হাতে ধরা পড়বে নির্বাক। কোনো বসতিতে ঢুকে পড়ার চেয়ে ভালো কাজ এই মুহূর্তে নেই। সব মালিকরা দূরবর্তী, চৌকিদাররা পাহারায়। পাহারা বাদ দিয়ে ঝোপে ঝাড়ে গাঁজা টানতে বসছে সব। এখানে বসতি নেই। বহু দূর পর পর বসত বাড়ি। জয় কয়েকটা বাড়ির দিকে কিন্তু ডাকতে দ্বিধা করলো। তার উপর তার পরনে শার্ট, লুঙ্গি, মুখে রক্তে মাখা। পিস্তল দেখে আশ্রয়দাতা করা ছাড়া উপায় নেই। পিস্তল বের করে তার মিছিমিছি লোড করলো। বুলেট নেই, ম্যাগাজিন খালি। কিছুটা প্রস্তুতি নিয়ে ছোট্ট টিনের বাড়ির সামনে গিয়ে ডাকলো। একজন মহিলা বেরিয়ে এলো। অন্ধকারে কেউ কারো মুখ ছিল না। মল্লিকা ভেতরে আলো আনতে গেলে বোধহয়। জয় হাত পিছমোড়া করে দাঁড়িয়ে পিস্তলটা ডান হাতে রাখলো। তার যা অবস্থা দেখে যে কোনো মহিলা একটা কানফাটা চিৎকার পারবে। মুরসেলিনা হামজা দুজনে অনেকক্ষণ কথা বলেনি সেদিন। বাচ্চারা জেগে উঠছিল। ভয়ে ভয়ে এসে পানি খাচ্ছে কেউ কেউ। খুব পিপাসা তাদের। একটু মুক্তির পিপাসা, মায়ের কোলে ফেরার পিপাসা, দুনিয়ার আলো দেখার পিপাসা। এত পিপাসা থাকা ঠিক না, তবু ওরা পিপাসার্ত। হামজা বলল, দরের বহু লোক জিম্মি তোমাদের কাছে, তাদের হদিশ দাও। মুরসেলিন চুপ। হামজা নিজেকে দমন করলো। যথাসম্ভব শান্ত স্বরে বলল, একই কথা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। তুমি হচ্ছ না শুনে শুনে। ফজরে আজান পড়ছে, নামাজ পড়বো। হামজা বেরিয়ে যায়। ওদের হাত পা বাঁধা নয়, কিন্তু সবাই আঘাতপ্রাপ্ত, ক্ষতবিক্ষত। নাহলে এই অবরুদ্ধ কুটির ছেড়ে বেরোনো ভয় নেই। উজু করে মুরসেলিন ইমামতিতে এক বদ্ধ দেওয়ালের বেষ্টনীতে ফজরের নামাজ আদায় করলো সকালে। মোনাজাতের শেষে অনেকক্ষণ মোনাজাতে হাত তুলে বসে রইল। ওকে বোঝা যায় না। গায়ে পাঞ্জাবি বা জুব্বা চড়ে না, পরে জিন্স, গালে সুন্নতি দাড়ি, নেই কোনো ইসলামিক লেবাস। দেখতে উঁচু লম্বা আর্মিদের মতো। শুধু নামাজটাই পড়ে, কথাবার্তা স্পষ্ট। বংশ পরম্পরা এইটুকু ধর্মীয় আচরণ পেয়েছে বোধহয়, অথবা অন্য কিছু। জাতীয়তাবাদ দলের নেতাকর্মী আর জামায়াত একই জাতীয় দলের মিশ্রণ তো।
সেই রাতে মহিলা যখন হ্যারিকেন নিয়ে এসে দাঁড়ালো, জয় দ্রুত সতর্ক করলো, চিৎকার করবে না, আমি সাহায্য চাইতে এসেছি। এরপর দুজনে চুপ, অবাক হয়ে দেখলো দুজন দুজনকে। লতিফ এসে আসমা, মহিলা আতঙ্কে জড়িয়ে গেল। জয় ওদেরকে দেশের শেষ সীমান্তে চলে যেতে বলছিল, নয়তো দেখা হলে মেরে ফেলবে। ওরা জয়ের থেকে আত্মগোপন করেছে কিন্তু জেলে ছাড়েনি। আজকে খোঁজ পেয়ে জয় এসেছে। জয় হাসলো, কথা রাখেননি ভাবি, ভেরি ব্যাড। আসমা কথা বলতে পারে না। জয় বলল, দরজা খুলে রাখুন। যে গাড়িটি কি নিয়ে টিনের ফটক খুলে উঠোনে ঢুকিয়ে দিল। উঠোনে ছোট, লতিফ ঘামছে, এখনও ক্রাচে ভর করে ঠিকমতো হাঁটতে পারে না। সমস্ত সম্পত্তি প্রায়টা পায়ের চিকিৎসা খরচা হয়ে গেছে। কবির ও জয় মিলে পলাশকে নামিয়ে বারান্দায় রাখলো। মাটির ঘর, পাটখড়ি বেড়া, পাশে টিনের কাঠ মিলে। জয় জিজ্ঞাসা করল, লতিফ ভাই, উড মিল কি আপনার নাকি? লতিফের শরীরটা কাঁপছে, সে কোনো মতো ঘাড় নাড়ল। জয় বলল, আমি আপনার একটা ক্ষমার পদ আছে, মানে আমি কাউকে ফার্স্ট টাইম সেকেন্ড চান্স দেবো। আসমা পলাশের অবস্থা দেখে বমি করে ফেলল। এত বুটগুটি জীবিত লাশের সঙ্গে দেখেনি। দ্রুত চলে গেল, সঙ্গে অন্তুকে নিয়ে গেল। জয় আমার স্ত্রী বলে কথা। জয় বাড়ির সমস্ত আলো নিভিয়ে একদম স্বাভাবিক ও নীরব থাকার আদেশ দিল সবাইকে। আপাতত আগামী ৩-৪ ঘন্টা চুপ থাকতে হবে। পুলিশ রাস্তা দিয়ে যেতে পারে, কিন্তু বিরান জায়গা অথবা কোনো বসতি সার্চ করে দেখবে না, প্রশ্ন ওঠে না। আসমা কিছু শুনল না, সকলের জন্য রান্না করলো। অন্তু গিয়ে বসলো তার পাশে। বিভিন্ন কথাবার্তা হচ্ছিল। রান্নাঘরের ভেতরটা অন্তু সাহায্য করছিল। তার আসমাকে ভালো লাগলো। আসমা তাকে চরম পছন্দ হয়েছে। অন্তুর ভেতরে শঙ্কা কাটছিল না, তবু সে স্বাভাবিক থাকতে চাইল। আজকাল এসব আর গায়ে লাগে না। জয় রাত 2:30টার দিকে গোসল করে লতিফের একটা লুঙ্গি পরল। কবি রাস্তার পাশে পেশাব করার ভঙ্গি করে আশপাশ দেখে আসলো। কোনো অস্বাভাবিকতা নেই। জয়ের উপস্থিতি বুদ্ধি, তার বুক গর্বে ফুলে উঠল, কারণ সে জয়ের মতো চতুর লোকের বিশ্বাসভাজন লোক। পুলিশ কল্পনা করতে পারবে না ওরা এত কাছে এক এমন এক বাড়িতে উঠে এসেছে। পুলিশ হোক সাধারণ লোক হোক, সবসময় এসব ক্ষেত্রে দূরবর্তী চিন্তা করে। লতিফের মেয়ে জেগে উঠে জয়কে চিনতে সময় নিল। সে হাসপাতালে সেই ক্ষণ ভোলেনি। জয় বলল, এই তুমি আমাকে একটা মজার খেলা দেখাতে চাইছিলে না, এখন দেখাও। জয় বলল, তোমার আব্বুর বোধহয় সেই খেলাটা পছন্দ করবে না আম্মা। কেন করবে না? আব্বু আমাকে খেলতে দেয়, কিন্তু বলে না, দেখাও। জয় লতিফকে বলল, ভাই, মেয়ে পিস্তল খেলা দেখতে চাই, বা হিসাবে প্যান্টটা উৎসর্গ করতেই পারেন। বাচ্চা মানুষের আবদার ফেলা ঠিক না। তারপর মনে পড়লো তার একটা এক্সট্রা বুলেট নেই, ম্যাগাজিন খালি, কিন্তু এই দুর্বলতা তো প্রকাশ করা যাবে না। পিস্তল হতে পারে মানুষের সবচেয়ে বিশ্বস্ত কার্যকর সঙ্গী, হোক তার ভেতর ফাঁপা, দেখলেই লোক ডরায়। রাত 3:30টার দিকে পলাশকে কাঠে মিলে নেওয়া হলো। পলাশের শ্বাস পড়ছে ধীরে ধীরে। লতিফ ঠকঠক করে কাটছে, তার চোখে মুখে নিদারুণ আতঙ্ক। জয় যা কাঁদতে চেয়েছে তার সুস্থ মানুষ দেখতে পায় না। সেদিন শেষ রাতের দিকে লতিফের কাঠের মিলে উড ওয়ার্কিং সারফেস মেশিন চালু করা হলো, যা দিয়ে শত শত বছরে হাতির মতো মোটা মোটা গাছ এক নিমেষে ফালা করে ফেলা হয়। পলাশকে সেই মেশিনের উপর শোয়ানো হলো, হাত পা বাঁধা। জয় অপেক্ষা করলো ওর চোখে মুখে মৃত্যুর করুণ সেই অসহায় ভয়টা দেখতে। পলাশ তো পাগল, তবু বোধহয় মৃত্যুর বিষয়টা এমন, যাকে তাকে গ্রাস করে এই অন্ধকার গর্ভে। পলাশের চোখে সেই কাতরানি জয়কে খুব শান্তি দিচ্ছিল। পলাশকে দেহটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল চলন্ত ব্লেডের দিকে। চই চই শব্দ হচ্ছিল। লতিফ ও কবির বেরিয়ে গেল। সারা মেঝেতে ত্রিপল বিছিয়ে দেওয়া আছে, রক্ত আটকে থাকতে পারে এমন সব যন্ত্র নেওয়া হলো। পলাশ সেই চলন্ত উটকাটার ব্লেডের দিকে চেয়ে রইল, সাথে সাথে চোখ বন্ধ করে নিল। হাত দুটো থ্যাতলানো কিমা, হাড়ের সন্ধি নিয়ে ঝুলছে। সেই যন্ত্রণা ভুলে গেল, তার বাঁচতে ইচ্ছে করছে না, তবু অদ্ভুত এক ভয় গ্রাস করছে। তার এতই ক্ষমতা, এতই বড়াই। পলাশের নামে মানুষ থরথরে কাঁপছে। এই তো কদিন আগে সে মানুষের বসত জমি
ব্যবসা, পয়সা, সন্তান, মেয়ে, দেশের সম্পদ কিছুই ছাড়েনি। মানুষ এভাবে কাঁদতেছে। কত লোকের যে জীবন তার নোংরা পা দুটো জড়িয়ে ধরে কেঁদেছে, প্রাণ ভিক্ষা চেয়েছে। কেউ বলছে আর মারবেন না, আর মারবেন না। ওরে আল্লাহ! পলাশ ওইসব আহাজারি শুনতে পাচ্ছিল। রূপকথা চিৎকার কানে এসল, কি আশ্চর্য! কত মেয়ের হাত জোর করে সম্মান প্রার্থনা করছে, তার লাগেনি। মানুষ ভাতের চাল কেনার পয়সাটুকু তার হাতে সঁপে দিয়েছে জানের ভয়ে। তারপর নিশ্চয় না খেয়ে থেকেছে। সামান্য মুদির দোকানে সে ছাড়েনি। মৃত্যুর ভয় এত তাদের। ওরা বোকা। ওরা কি জানে না ওদের চেয়ে পলাশের এত কঠিন শাস্তি ভোগ করতে বিদায় হতে? তা জানলে ওরা ভয় পেত কি? সবচেয়ে বড় আশ্চর্য হলো পলাশ, সে সেইভাবে লোকের হাতে মরছে না, তারা তাকে শাস্তি দিচ্ছে না। আজব ব্যাপার। তার কাল হল আজ জয়ামির, যার নিজের পাপের অন্ত নেই, আর সে আবার শাস্তিকে ভয় পায় না। প্রথমে পলাশের কোমর সমান দুই ভাগ হয়ে গেল, এক ভাগ দুটো পা মাথা, অপর ভাগ পেট থেকে। গোসল করে বিশেষ লাভ হলো না। ফায়ারের মতো রক্ত ছুটছে চারিদিকে। জয় গোটা দেহ ভিজে উঠল পলাশের রক্তে। উপরে ধরটাকে ঘুরিয়ে মেশিনের ব্লেড দিকেও। ছোট ছোট টুকরো বহন করতে সুবিধা হবে। আর শুধু মাথা চাই, বাকিটা অপ্রয়োজনীয়। দুটো হাত ও পা সব মোট 4টে টুকরো। বাকি টুকরোগুলো বিশাল এক পলিথিনে ভরে ছালার বস্তায় ভরল। মাথাটা আলাদা করে আর এক বস্তায় ভরল লতিফকে দিকে। হামজা কল করলো, লোক দরকার, এমন ভয়ানক কাজ করতে পারবে তাদের কাছে। চর্বি, রক্ত, মাংসের টুকরো শরীরে কত রকমের কি রক্তের সাথে মিশে মেশিনে পড়েছে। মেশিনটা খুলে ফেলে দরকার। ত্রিপল উঠিয়ে ফেলাও, গোটা ঘর পরিষ্কার করো। ত্রিপলটা ভাটার পুকুরে ধুয়ে আনলো কবির। অন্ধকারে থাকতে থাকতে সব করলো। তা বোধহয় ভালো হবে না। হামজা এখন লোক পাঠাবে, সেটা ঝুঁকিপূর্ণ। পরদিন সকালে বেরিয়ে গিয়ে কোত্থেকে যেন বড় বড় ইলিশ কিনে এলো জয়। ইলিশ মাছে তার জন্মের দুর্বলতা। লেজ ভর্তা ইলিশ ভাজা, সেটাকে জ্বালিয়ে খাওয়া অথবা যে কোনো পদে না নেই। ইলিশ মাছ খেতে খেতে তার নিজেকে খাঁটি বাঙালি মনে হয়। খাওয়া দাওয়া শেষ করে অন্তু কবিরকে নিয়ে বেরিয়ে পড়ল জয়। বাকিটা হামজা সামলাবে। কবিরকে দিয়ে একটা ভালো এমন লতিফকে দিলে সে খুশি হবে। রাজনীতি ছেড়ে সে দায়ে পড়ে। ভেতর থেকে ছোট লিখিত যায়নি। গাড়ি উল্টো দিকে থেকে ঘুরিয়ে দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করলো। যখন তখন পুলিশ বাড়িতে হানা দেবে। সন্ধ্যার তালিকায় সবচেয়ে আগে হামজা পাটোয়ারি ও জয়ের নাম থাকবে স্বাভাবিক। বাড়িতে এসে না পেলে আইনের লোক দুয়ে দুয়ে চার মেলাবে। ড্রাইভিং করতে করতে জয় গান দিল, আমি যত চাই আমার মন রে বোঝাতে, মন চায় রঙের ঘোড়া দৌড়াতে। ওরে পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? লতিফের লুঙ্গি প্রিন্টেড, তার বিরক্তি লাগছিল। লুঙ্গি হবে সাদা, এসব প্রিন্টেড কেন? কাজটি দিতে বসে রূপকথা ভীষণ গরম লাগছিল। মাথার উপরে স্পটলাইট জ্বলছে, তাতে অস্বস্তি। খানিক বাদে দুজন কর্মকর্তা হলো, পানির গ্লাস এগিয়ে দিল। রূপকথার পিপাসা নেই। সে কক্ষের চেয়ারে টেবিলের মতো নির্লিপ্ত। অফিসার জহুরুল আলম জিজ্ঞাসা করলেন, আপনার স্বামী এখন কোথায়? জানি না। খুব কমন একটা জবাব। কানে পছন্দ হয়েছে এই শব্দটি তো শুনিসনি। নতুন কিছু বলুন। রূপকথা বলল, আমি জানি না। কথাটি নতুন আর কিভাবে বলা যায় সেটা জানা না। জানা থাকলে আপাতত মাথায় আসছে না। খুব পেরেশানির মধ্যে আছেন? জি। পেরেশানি কি? ভালোই তো আছেন। ভালোই লাগছে। লাগবে না বেশিক্ষণ। আর কিছুক্ষণ জানি না বললে, থাকলে খারাপ লাগার কাছে নিয়ে যাব। রূপকথা চুপচাপ। জহিরুল বলল, পানিটা খেয়ে নিন, ভালো লাগবে। আমার খারাপ লাগছে না। জহিরুল কিছুক্ষণ ভুরু কুচকে তাকিয়ে রইল জহিরুল। খানিক বাদে কক্ষে আরও কয়েকজন কর্মকর্তা এলেন, সাথে একজন মহিলা কনস্টেবল। রূপকথা নির্বিকার, দুর্ভেদ্য মুখখানি সুন্দর। শাড়ির আঁচলটা চেয়ার ছেড়ে মেঝেতে লুটুপুটে খাচ্ছে। আমাদের কাছে খবর আছে, কুখ্যাত পলাশ অজগার নিজের তৃতীয় আবাসে আমাদের দুটো অফিসার খুন করে পালিয়েছে। এবার গাঙ্গের পাড়ে বাড়িতে গিয়ে উঠছে। আর সেখানে আপনি আগে থেকে ছিলেন। জি, খবরটা ঠিক। আর আপনি? আপনি জানেন আমরা কি বোকামির ফান খুলে বসে আছি? ভালো কথায় জীবনেও আপনারা মুখ খুলবেন না, তখন কেলানি দিতে হবে। তারপর লোকে বদনাম করে ডিপার্টমেন্টে। আপনি ওখানে উপস্থিত ছিলেন আর আপনি জানেন না? হ্যাঁ।
যতক্ষণ সে ওই বাড়িতে ছিল ততক্ষণ জানতাম। এরপরও বাড়ি থেকে পালালো। তখন তো আর আমাকে সঙ্গে যায়নি, সঙ্গেও নিয়ে যায়নি। আপনারা আমাকে ওই বাড়িতে একা পেয়েছেন। একা পাইনি ম্যাডাম, আশপাশ থেকে কয়েকটা ছোকরাদেরও সাবজেক্ট করা হয়েছিল। তাদের পরে ধরি। আগে আপনার জন্মের বাটপারি করেন কেন? বাড়িতে বসেছিলাম। ছোকরাদের হিসাব আমার সাথে নেই অফিসার। তা ছিলেন, তার মানে এই নয় যে আপনাকে বলে জানি, ঘরের বউকে বলে জানি। রূপকথা হাসল, অবর্ণনীয় হাসি রেখা। উপস্থিত কর্মকর্তা একে অপরের দিকে তাকালো। রূপকথা সেই হাসিতে পলা সরকার এত বড় কুখ্যাত সন্ত্রাসী, তার মাথা খারাপ তো থাকারই কথা। সে নিশ্চয় জানে, যতই আপন হোক, পুলিশের মার খেলে সবাই সত্যি কথা গড় গড় করে বলে দেয়। আমাকে বলার হলে আমাকে সঙ্গে নিত। সকলে কিছুক্ষণ চুপ রইল। জহিরুল খুব তীক্ষ্ণ সন্ধিহান চোখে চেয়ে বলল, আপনি খুব শেয়ানা মহিলা। যুক্তির মারপ্যাশে পুলিশকে ঘোল খাওয়াতে চাচ্ছেন, হ্যাঁ? খুব উগ্র হয়ে উঠল অফিসার। রূপকথা চুপচাপ। জহিরুল ছোট দুটো অফিসারকে আদেশ করল, রিমুভ হার টু রিমাইন্ড। রূপকথা নির্দ্বিধায় চুপচাপ চলল। তার চলনে উদ্বেগ নেই, ভয় নেই, চিন্তা নেই, মুখে কঠোর নির্লিপ্ততা, চোখে ভীষণ জ্বলছে। জীবনের গরমিলে হিসাবগুলো সামনে এসে মাথাটা ফাঁকা ফাঁকা। রূপকথা তাকালো, একটা দীর্ঘশ্বাস ফেলল। পরাগ হাসলো সামান্য। ভালো আছিস? পরাগের হাতে ব্যান্ডেজের উপর হাত করা পরানো। রূপকথা হাসলো, ভালোই তো। দুজনকে দুদিকে নিয়ে চলে গেল কর্মকর্তারা। পরাগ একবার পেছন ফিরে রূপকথার নিঃশব্দ চলন দেখল। শাড়ির আঁচল মেঝেতে উপর ছ্যাঁচড়াচ্ছে। ধীর পায়ে হাঁটি হাঁটি এগিয়ে যাচ্ছে রূপকথা। সে রাজন অজগরকে কত নিষেধ করেছিল রূপকে পলাশের ঘরে বিয়ে না দিতে। জয়েদের আসনে এমপি সাহেবের ভাগ্নি বাপি মণ্ডল, বিরাট নেতা। সে এলো বড় ঘরে। হামজা বিরক্ত। হামজার বিরক্ত মানে আস্তে করে খোলস করে দেওয়া। কখন জানি মেরে টেরে ফেলে, কিন্তু হুট করে মেরে ফেলে স্বীকারোক্তি কে দিবে? হামজা জিজ্ঞাসা করলো, তুমি হেফাজতে ইসলামী সামর্থ্য মুসলিম? আমি কিছুতেই খাঁটি নেই ভাই, আমি শুধু আপনাদের সমর্থক নেই, এটা খাঁটি। হামজা হাসলো। 2013 সালে সেই রাজনীতি আন্দোলনে ছিলে না তুমি? আমি ছিলাম না, মুস্তাকিন ভাই ছিল। জানেন তো, মুস্তাকিন ভাই হাফেজে কোরআন আর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি তো বেদুইন, আমি ওসব আন্দোলনে থাকবো কেন? আজ যা করছো সেটা কি? ও, বাচ্চাদের জন্য কি করছি? অনেক কিছুই তো করছো, ক্লান্ত স্বরে বলল হামজা। করলে সেটা কাউমি মাদ্রাসার ছাত্র অথবা জামায়াত অন্তর্ভুক্ত বলে নয়। ওদের জায়গা যে কোনো বাচ্চারা থাকলে আমরা ব্যবহার পরিবর্তন দেখতো। তাছাড়া ওরা কোনো দলের সাথে সংযুক্ত নয়, অন্তত এই বয়সে। কেউ সাবালক নয় এখানকার। আপনারা জুলুম করছেন। কি করছি? মুরসালিন চুপ রইল। বাপি মুখ খুলল, জুলুম এখনো করিনি মুরসালিন, করব। বিরোধী দলের অ্যাক্টিভ নেতাকর্মী তুমি। তাতে কি, রাজনীতি কি বিরোধী দল থাকবে না? নাকি আপনারা একছত্র অধিপত্য চান? না, তা চাই না। তাহলে তো হলোই। তোমরা জঙ্গিদের সাথে হাত মিলেছ। সে তো আপনাদের কত দল সাথে মহাজোট করে ক্ষমতায় এসেছেন। আর এবার নির্বাচন, এটাকে কিভাবে দেখছেন? বাপির মুখ লাল হয়ে গেল। কষে এক ঘুষি মারল মুরসালিনের মুখে। ফাটা ঠোঁটে শুকনো ক্ষত তাজা হয়ে রক্ত বেরিয়ে এসলো। মুরসালিন আলতো হাসে। সত্যি কথা নিতে পারেন না, এটা আপনাদের দলের সবচেয়ে বড় সংক্রামক ব্যাধি। সত্যি কথা কইতে গেলে কারবাস, খুন, গুম, মিথ্যে মামলা, ক্ষমতাচ্যুতি। খারাপ লাগে আপনাদের অবস্থা দেখলে। আর ঠেকায় কে? বৃষ্টির মতো মার পড়লো মুরসালিনের গালে। তখন মুরসালিনের হাত পা বাঁধা, রক্তাক্ত হয়ে উঠল গোটা মুখটা। দাঁত নড়ে দিয়ে মাড়ি থেকে রক্ত পড়ল। হামজা থামালো। পাগলামি করিস না বাপ্পি, কিছুই হবে না। বড়জোর জ্ঞান হারাবে, সময় নষ্ট হবে, কথা বলতে থাক। বাপি বকে উঠল, খাঙ্কি ড্যাশ চ্যাংড়া, তোরা মারস নাই আমগর? আমাদের ছেলেরা তোদের হাতে জখম হয়, খুন হয়। শুয়োরের বাচ্চা, সেসব হিসাব রাখে না। মা ড্যাশ ভূত। মুরসালিন রক্তাক্ত মুখে চমৎকার হাসায় দেখাতো অদ্ভুত লাগে। বলে, এক পীর আর এক মুরিদ একবার ডালিম খাচ্ছিল। দেখা গেল মুরিদের সামনে ডালিম, অনেকের বীজ বড় হয়ে গেল।
বীর ঠাট্টা করে বলল, ওহে বৎস, এত ক্ষুধা তোমার? এতটা ডালিম খেয়েছো? মুরিদ তাকিয়ে দেখল তার পীর সাহেবের কোনো বীজ পড়ে নেই। মুরিদ হেসে বলল, হুজুর, আমি ডালিম খেয়ে তাও বীজ রেখেছি। আপনি তো বীজও ফেলেননি যে গুণে দেখা যাবে। কতটা ডালিম খেলেন? ক্ষুধা কি হুজুর আমার বেশি? মোরসেলিন হাসল। আপনি কি বুঝতে পারছেন আমার কথা? আমাদের ছেলেরা যখন অত্যাচারিত হয়ে মরে আপনার হাতে, তখন ওদের মরদের হদিশটুকু পাওয়া যায় না যে গুণে দেখব কতগুলো মূল্য। অথচ তা দেখিয়ে আইনের কাছে সিম্পেতি, বিচার বা মানুষের কাছে সিম্পেতি, কিন্তু আমরা বললে তার এক একটা খামচিও দেশবাসীকে দেখে সমর্থন কামাচ্ছে। কথা শেষ না করে হাসল মুরসেলিন। অবরুদ্ধ নিষেধ পর্ব ৩৬ পুরো গল্প প্লেলিস্টে।